গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রস্তাবে পরিবর্তন আনার যে অনুরোধ করেছে হামাস তা অগ্রহণযোগ্য বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে আলোচনা করতে কাতারে প্রতিনিধি দল পাঠিয়েছেন তিনি। এর আগে গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য ট্রাম্পের কাছে ব্যক্তিগত গ্যারান্টির দাবি জানায় হামাস। এদিকে গেল ২৪ ঘন্টায় গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় প্রাণ হারান আরও ৭৮ জন ফিলিস্তিনি। সৃষ্টি ঘটকের রিপোর্ট। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দেয়ায় আশার আলো দেখছেন গাজার ফিলিস্তিনিরা। তাদের আশা, যুদ্ধবিরতির চেষ্টা নিয়ে এবার সত্যিই বলছেন ট্রাম্প। শুনেছি ট্রাম্প নাকি যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালাচ্ছেন। আশা করছি এই সিদ্ধান্ত দ্রুতই আসবে। এই অন্যায় অমানবিক গণহত্যায় আমরা ভীষণ ক্লান্ত। আমরা স্থায়ীভাবে এ যুদ্ধের শেষ চাই, প্রতিবারের মতো সাময়িক না। তারা জিম্মিদের ফিরিয়ে নিয়ে যাক, আমাদের বাসিন্দাদের ফেরত দিক এবং গাজা পুনর্গঠনের সুযোগ দিক, যেন আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি। এটাই চাওয়া। এরই মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতারে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ তথ্য নিশ্চিত করেছেন। তবে হামাস ট্রাম্পের প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির অনুরোধ জানিয়ে যে পরিবর্তন চেয়েছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে সেটি নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু। যুদ্ধবিরতির এই আলোচনার মধ্যেও শনিবার রাতেও গাজার বিভিন্ন জায়গায় অব্যাহত থাকে ইসরায়েলি তাণ্ডব। এ সময় খান ইউনিস, নুসেরাত শরণার্থী শিবির ও গাজা সিটি লক্ষ্য করে একের পর এক হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে নিহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি। এরই মধ্যে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে গাজা উপত্যকায় প্রতি ৩ জনের একজন ফিলিস্তিনি না খেয়ে দিন পার করছেন। এছাড়া ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি হতাহতের ঘটনায় আবারও নিন্দা জানিয়েছে সংস্থাটি। এদিকে গাজায় নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে ইসরায়েলের অন্তত ৩১ সেনা নিহত হয়েছেন। এছাড়া ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৪০ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। বড় একটি কারাগারে পরিণত হয়েছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের শহর সিনজিল। শহরটির পূর্ব প্রান্তে ৫ মিটার উঁচু ধাতব বেষ্টনী, ভারী দরজা এবং একমাত্র প্রবেশ পথে সেনা চৌকি দিয়ে পাহারা বসিয়েছে ইসরায়েলি বাহিনী। সিনজিল শহরের মেয়র জানিয়েছেন এই অবরোধের কারণে পশ্চিম তীরের অন্তত ৮,০০০ ফিলিস্তিনি মাত্র ১০ একর এলাকার মধ্যে আটকা পড়েছেন। আর শহরের বাসিন্দাদের মালিকানাধীন ২,০০০ একর জমি বেষ্টনীর বাইরের দিকে পড়েছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। অধিকৃত পশ্চিম তীরের সিনজিল শহরের পূর্ব প্রান্ত জুড়ে ৫ মিটার উঁচু ধাতব বেড়া বসিয়েছে ইসরায়েল। এই বেড়ার একটি মাত্র প্রবেশ পথ খুলে রেখে চারপাশ ভারী স্টিলের দরজা বসিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে সিল করে দেয়া হয়েছে। আর সেখানে চলছে ইসরায়েলি বাহিনীর কঠোর নজরদারি। শহরটিতে এভাবে অবরুদ্ধ করে রাখার বিষয়টিকে কারাগারের সাথেই তুলনা করছেন স্থানীয়রা। তারা বলছেন সিনজিল এখন এক বিশাল কারাগারে পরিণত হয়েছে। এখানে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় হাসপাতালে আসা মানুষদের, কারণ গেটের কাছে তাদের গাড়ি পার্ক করে অনেকটা পথ তাদের হেঁটে যেতে হয়। আর রোগীদের বেশিরভাগই বয়স্ক মানুষ। আমরা তাদেরকে যতটা পারি সাহায্য করার চেষ্টা করি, কিন্তু এভাবে আর কতদিন? ইসরায়েলি বাহিনীর নির্মিত দেয়াল ও চেকপোস্টগুলো পশ্চিম তীরের প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বাসিন্দার দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে অনেকে এখন বলছেন গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ ধরনের প্রতিবন্ধকতা নাটকীয়ভাবে বেড়েছে, যা শহর ও গ্রামগুলোকে এক স্থায়ী অবরোধের মধ্যে ফেলে দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা কাছের রামাল্লাহ নাবলুস মহাসড়কের সুরক্ষায় এই বেড়া তৈরি করেছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। শহরের বাসিন্দাদের এখন সরু ঘুরপথ দিয়ে গাড়িতে করে বা পায়ে হেঁটে একমাত্র প্রবেশ পথটিতে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এটা আমার বাড়িতে যাওয়ার রাস্তা। গাজায় যুদ্ধের প্রথম দিনই এটি বন্ধ করে দেয়া হয়। আগে বাড়িতে যেতে আমার ১.৫ কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হতো। তখন কর্মস্থলে পৌঁছাতে আমার ২০ মিনিট সময় লাগতো, আর এখন লাগে ২ থেকে ৩ ঘন্টা। শহরের ডেপুটি মেয়র বলেছেন নতুন বেড়ার কারণে পশ্চিম তীরের অন্তত ৮,০০০ ফিলিস্তিনি মাত্র ১০ একর এলাকার মধ্যে আটকে পড়েছে। শহরের বাসিন্দাদের মালিকানাধীন ২,০০০ একর জমি বেষ্টনীর বাইরের দিকে পড়েছে। তিনি অভিযোগ করেন ফিলিস্তিনিদের ভয় দেখাতে এবং তাদের মনোবল ভেঙে দিতেই ইসরায়েল এই নীতি অবলম্বন করছে।
ঋতু সাহা, একাত্তর। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় একজন নিহত এবং 6 জন আহত হয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও এই হামলা চালিয়েছে তারা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিনতে জাবাইল শহরে একটি গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় একজন নিহত ও 2 জন আহত হয়েছেন। পরে মন্ত্রণালয় আরও জানায়, ওই একই শহরে অন্য একটি গাড়িতে আরেকটি ড্রোন হামলায় একজন আহত এবং কাছের শহর সাকরায় আরও একটি হামলায় 2 জন গুরুতর আহত হন। এর আগে দক্ষিণাঞ্চলের সেবা এলাকায় একই দিনে একটি বাড়িতে চালানো ড্রোন হামলায় একজন আহত হন বলেও জানিয়েছে মন্ত্রণালয়। হিজবুল্লাহর সাথে 2 মাসের সর্বাত্মক যুদ্ধ শেষে গত 27 নভেম্বর থেকে কার্যকর যুদ্ধবিরতির পরও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি ইরান, এমনকি নিজেদের পারমাণবিক কর্মসূচির পরিদর্শনও দেশটি মেনে নেয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরান IAEA এর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক স্থগিত করার পর দেশটি ছেড়েছেন সংস্থাটির একদল পরিদর্শক। এদিকে আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সৃষ্টি ঘটকের আরেকটি রিপোর্ট। ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলকে শক্ত ও কার্যকর জবাব দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজারবাইজানে শুক্রবার অর্থনৈতিক সহযোগিতা সংস্থার 17তম শীর্ষ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ইরানে আবারও হামলা চালানো হলে মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে ফেলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুসারে ইরানের সশস্ত্র বাহিনী ইরানি জাতীয় সার্বভৌমত্ব ও আমাদের দেশের ভৌগোলিক অখণ্ডতাকে বৈধভাবে রক্ষা করেছে এবং আক্রমণকারীদেরকে চরম শিক্ষা দিয়েছে। এই অঞ্চলে যুদ্ধের বিস্তার ঠেকিয়ে দিয়েছে। একই দিন তেহরানে সামরিক অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, ইসরায়েল আবার হামলা চালালে প্রতিক্রিয়া এতটাই ব্যাপক ও ভয়াবহ হবে যে যুক্তরাষ্ট্রের পক্ষেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে রক্ষা করা সম্ভব হবে না। তিনি জানান, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় ইরানের প্রতিরক্ষা বাহিনী পূর্ণাঙ্গ প্রতিশোধ পরিকল্পনা প্রস্তুত রেখেছে, যদিও তা বাস্তবায়নের প্রয়োজন এখনো আসেনি। এরই মধ্যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে সম্মত হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান অন্য কোনো জায়গায় আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করতে পারে। এ সময় ইরানের সঙ্গে আবারও আলোচনায় বসার ইচ্ছার কথাও জানান ট্রাম্প। আমি বলবো এটা স্থায়ীভাবে পিছিয়ে গেছে। আমার মনে হয় অন্য কোনো জায়গায় তারা আবারও এই কর্মসূচি শুরু করতে পারে। আর যদি তারা শুরু করে তাহলে সেটা অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তাদেরকে কিছুতেই এটা করতে দেয়া হবে না। এদিকে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক স্থগিত করার পর দেশটি ছাড়লেন সংস্থাটির একদল পরিদর্শক। IAEA জানিয়েছে, তাদের কর্মীরা এখন অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত সদর দপ্তরে ফিরে যাবেন। সংস্থাটি যেন আবারও পর্যবেক্ষণ ও যাচাইয়ের কাজ শুরু করতে পারে তা নিশ্চিত করতে ইরানের সঙ্গে দ্রুত আলোচনা করা খুবই জরুরি বলে জানিয়েছেন। সৃষ্টি ঘটক, একাত্তর। সিরিয়ার সঙ্গে নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে যুক্তরাজ্য। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সিরিয়ার রাজধানী দামেস্ক সফরের পর এই ঘোষণা দেয়া হয়েছে। সম্পর্ক পুনর্স্থাপনের পাশাপাশি সিরিয়াকে $129 মিলিয়ন সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে যুক্তরাজ্য। এক বিবৃতিতে ল্যামি বলেছেন, সিরীয় জনগণের জন্য নতুন আশা জেগে উঠেছে। স্থিতিশীল, নিরাপদ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সিরিয়ার নতুন সরকারকে তাদের প্রতিশ্রুতি পূরণের সহায়তা করবে যুক্তরাজ্য। ল্যামি গত 14 বছরে সিরিয়ার প্রথম কোনো ব্রিটিশ মন্ত্রী হিসেবে সফর করছেন। স্বচ্ছতা এবং দেশের সব হজযাত্রীর জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হজযাত্রীদের নিবন্ধনের লটারি ব্যবস্থা চালু করতে যাচ্ছে কুয়েত। আগামী বছর যেসব কুয়েতি নাগরিক এবং স্থায়ীভাবে বসবাসের অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি হজ করতে যাবেন তাদের ক্ষেত্রে কার্যকর করা হবে এই ব্যবস্থা। দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই ব্যবস্থাটি কুয়েতের
কুয়েতের সমন্বিত গভর্নমেন্ট প্ল্যাটফর্ম সাহেলের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। জানা যায়, নির্ধারিত সময়ের আগ পর্যন্ত আগ্রহীরা হজের জন্য এই প্ল্যাটফর্মে আবেদন করতে পারবেন। ডেডলাইন শেষ হওয়ার পর সেই আবেদনপত্রগুলো যাচাই বাছাই শেষে নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা জানিয়ে দেবে সরকার। সাহেল অ্যাপের মাধ্যমেই জানানো হবে এই তথ্য। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ ইস্যুতে নিজেদের অবস্থান এবার পুরোপুরি স্পষ্ট করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, এই যুদ্ধে রাশিয়ার পরাজয় তারা মেনে নেবেন না। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাসের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন ওয়াং ই। 4 ঘন্টা ধরে এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের চূড়ান্ত অবস্থান জানতে চাইলে ওয়াং বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরাজিত হলে যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে চলে আসবে চীন এবং এশিয়া প্রশান্ত অঞ্চল। তবে ওয়াং ই দাবি করেছেন, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত মস্কোকে কোনো সামরিক সহায়তা দেয়নি বেইজিং। এ সময় চীন যদি রাশিয়াকে সহায়তা দিত তাহলে এই যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেত বলেও মন্তব্য করেন ওয়াং ই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজন পেশাদার নেতা বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পুতিন নিষেধাজ্ঞার ব্যাপারে খুশি নন, তবে তিনি এটি মোকাবেলা করতে শিখেছেন। পুতিন ভালো করেই জানেন যে যুক্তরাষ্ট্র চাইলে ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও চাপ প্রয়োগ করতে পারে, তবে তিনি একজন পেশাদার, তিনি জানেন কি হতে পারে। এর আগে ট্রাম্প ও পুতিন ফোনে কথা বলেছেন, যেখানে তারা সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেন। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানান, ফোনালাপে ইউক্রেন সংঘাত, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং রাশিয়া যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। আলাপে ট্রাম্প যুদ্ধ বন্ধ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলেও জানান উশাকভ। তবে মস্কো জানিয়েছে তারা রাজনৈতিক সমাধানে প্রস্তুত থাকলেও নিজেদের লক্ষ্য থেকে পিছিয়ে আসবে না। মূল কারণগুলো সমাধান না করলে সংঘাত থামবে না। এ বিষয়ে ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের কোনো অগ্রগতি না হওয়ায় তিনি অসন্তুষ্ট। আগামী সোমবার 12টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। শুক্রবার সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এরই মধ্যে বেশ কিছু চিঠিতে তিনি স্বাক্ষর করেছেন। সোমবার তা পাঠানো হবে সম্ভবত 12টি দেশে। ভিন্ন ভিন্ন হারে শুল্ক আরোপের প্রস্তাব থাকছে এইসব চিঠিতে। তবে কোন কোন দেশকে এইসব চিঠি পাঠানো হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। এর আগে চলতি বছরের এপ্রিলে ট্রাম্প বিশ্বের বহু দেশের ওপর 10% ভিত্তিতে শুল্ক ঘোষণা করেন, যা অধিকাংশ দেশের ক্ষেত্রে 50% পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানানো হয়। তবে আলোচনার সুযোগ দিতে এইসব বাড়তি শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী 9 জুলাই। যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। দলটির নাম দিয়েছেন আমেরিকা পার্টি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। মাস্কের এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি। ট্রাম্প প্রশাসনের সাবেক ঘনিষ্ঠ সহযোগী মাস্ক বলেন, মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো। এর আগে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কিনা এমন একটি জরিপ চালান মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় 12 লাখ ভোট পড়ে, যার 2/3 নতুন দল চেয়েছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হঠাৎ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 50 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে 15 শিশুও আছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, জীবিত বা মরদেহ উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে। এর মধ্যে উদ্ধার ও তল্লাশি অভিযানে সহায়তার জন্য 1000-এর বেশি উদ্ধারকর্মী ঘটনাস্থলে আছেন। সহায়তার জন্য মার্কিন কোস্টগার্ডের হেলিকপ্টারও রয়েছে সেখানে। এর আগে স্থানীয় সময় শুক্রবার অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে প্রবল বর্ষণের ফলে সেখানকার গুয়াডালুপ নদীর পানি প্রায় 29 ফুট বেড়ে যায়। নদীর পাড়েই ছিল গ্রীষ্মকালীন একটি ক্যাম্প। ওই ক্যাম্পে 750 শিশু অবস্থান করছিল, তাদের মধ্যে 20 জন নিখোঁজ হয়। কর্তৃপক্ষ জানায়, বন্যার পানি সরে যেতে শুরু করলে ওই অঞ্চল থেকে প্রায় 800 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ক্যাম্পে অংশগ্রহণকারী 27 জন এখনও নিখোঁজ আছেন। এদিকে আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে মার্কিন আবহাওয়া অফিস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বনাঞ্চলের দাবানল ছড়িয়ে পড়েছে 70,800 একর এলাকায়।
মাদ্রে ফায়ার নামে পরিচিত এই দাবানলটি বুধবার থেকে শুরু হয়েছে এবং এটি এবছর ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানলে পরিণত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে দাবানল নেভাতে ৬০০-র বেশি কর্মী এবং ৪০টি অগ্নি নির্বাপক ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। ২ শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা। এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম শুক্রবার জানিয়েছেন শুধু গেল ২৪ ঘন্টায় ১৫টি স্থানে নতুন করে আগুন লাগার ঘটনা ঘটেছে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এবছর অস্বাভাবিক শুষ্ক শীত এবং বসন্ত দেখা গেছে, ফলে আগাছা ও গাছপালা এরই মধ্যে শুকিয়ে গেছে, যা আগুনের ঝুঁকি আরও বাড়াচ্ছে। স্পেনের পালমা দো মাল্লোরকা বিমানবন্দরে রায়ান এয়ারের একটি ফ্লাইটে আগুন লাগায় সতর্কতা জারি হওয়ার পর বের হতে গিয়ে অন্তত 18 যাত্রী আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ম্যানচেস্টারগামী বোয়িং 737 বিমানে শনিবার উড্ডয়নের আগ মুহূর্তে এই ঘটনা ঘটে। এ সময় যাত্রীদের জরুরি বহির্গমন পথ দিয়ে সরিয়ে নেওয়া হয়। তবে কিছু যাত্রী নিরাপদে পৌঁছানোর জন্য ডানা থেকে সরাসরি মাটিতে লাফিয়ে পড়ে আহত হন। এই ঘটনায় আহত 18 জনের মধ্যে 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে পালমা থেকে ম্যানচেস্টারগামী ওই ফ্লাইটটিতে ভুল সতর্কতা আলো চালু হওয়ার পর যাত্রীদের স্লাইড ব্যবহার করে নামিয়ে টার্মিনালে ফিরিয়ে আনা হয়েছিল বলে পরবর্তীতে নিশ্চিত করেছে রায়ান এয়ার। সীমান্তে একজন নয়, 3 জন প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতকে লড়তে হয়েছে বলে দাবি করেছেন ভারতের উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। তিনি বলেন প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান দৃশ্যমান হলেও নেপথ্যে থেকে চীন ও তুরস্ক তাদের সাহায্য করেছে। তিনি আরও বলেন চীন পাকিস্তানকে শুধু সামরিক সরঞ্জামই দেয়নি, সেগুলোর কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্র হিসেবে কাজ করেছে পাকিস্তান। তবে এদিন তিনি অপারেশন সিঁদুর নিয়েও সমালোচনা করেছেন। সেই তালিকায় রয়েছে সাপ্লাই চেইন বা নিরবিচ্ছিন্ন সরবরাহ সংক্রান্ত সমস্যার মতো বিষয়গুলো। তিনি বলেছেন কার্যকর সরবরাহ ব্যবস্থার অভাবে সামরিক সরঞ্জাম সময় মতো এসে পৌঁছয়নি, তা না হলে গল্পটা হয়তো একটু অন্যরকম হতো। এদিকে চীনের প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছে দেশটির বিরোধী দল কংগ্রেস।